শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের রসায়ন দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর গৃহস্থলীর রসায়ন যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে আলোচনা করব। মূলত গৃহস্থলীর রসায়ন বলতে কি বোঝায়? আমরা আমাদের রান্নাঘরের বিভিন্ন কাজে অবশ্যই কিন্তু লবণ ব্যবহার করে থাকি। পাশাপাশি কিন্তু আমরা ভিনেগার বা সিরকা নামে যেটা পরিচিত এটাও কিন্তু ব্যবহার করে থাকি। আর বেকিং সোডার কথা কিন্তু না বললেই নয়। এই যে আমরা আমাদের দৈনন্দিন রান্নাঘরে বিভিন্ন কাজে এই তিনটা জিনিস কিন্তু অনেক বেশি ব্যবহার করে থাকি। এই তিনটা জিনিসের ব্যবহারেই হচ্ছে আমাদের গৃহস্থলীর রসায়ন এই পার্টটার মধ্যে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো গৃহস্থলীর রসায়ন এই পার্টটার মধ্যে প্রথম যে টপিকটা এটা হচ্ছে আমাদের সল্ট হারভেস্টিং বা লবণ চাষ। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সল্ট হারভেস্টিং বা লবণ চাষ। বিষয়টা একদম সহজ। প্রথমে ধরে নাও তুমি কোনো একদিন কক্সবাজার বেড়াতে গেছো। আমার বিশ্বাস তোমাদের মধ্যে এমন কেউই নাই যে কিন্তু কক্সবাজার বা সমুদ্র পছন্দ করো না। ঠিক আছে, ধরো তুমি একদিন কক্সবাজার বা কুয়াকাটা বেড়াতে গেছো। ওইখান থেকে তুমি এক বোতল সমুদ্রের পানি নিয়ে আসছো। এখন তুমি এক বোতল যে সমুদ্রের পানিটা নিয়ে আসছো ওটা বাসায় এসে ধরো তুমি চুলার আগুনে ওইটা গরম করতেছো। তো গরম করতে করতে এক পর্যায়ে কি হবে বলো তো? এক পর্যায়ে হচ্ছে পানিগুলা শুকিয়ে যাবে। অনেক বেশি অনেকক্ষণ ধরে তাপ দিতে দিতে এক পর্যায়ে পানিগুলা কিন্তু একদম শুকিয়ে যাবে। ঠিক আছে, এরপর পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন তুমি দেখবা হচ্ছে ওইখানে কিছু সাদা সাদা পাউডারের মতো কিছু সাদা সাদা দানাদার পদার্থ পড়ে আছে। এই যে পানিগুলো শুকায় যাওয়ার পর যেই দানাদার পদার্থগুলো পড়ে আছে এগুলোই হচ্ছে লবণ। আচ্ছা, তোমাদেরকে এই পর্যায়ে এসে একটা প্রশ্ন করি তো, দেখি তোমরা বলো, সমুদ্রের পানি থেকে এই যে তোমরা লবণটা সংগ্রহ করছো কেমনে করছো? তোমরা তোমরা কিন্তু চুলার আগুনে তাপ প্রদান করছো। তাপ প্রদানের ফলে পানি শুকাই গেছে এবং লবণটা তোমরা পরবর্তীতে পাইছো। ঠিক এই কনসেপ্টে কিন্তু লবণ চাষিরা লবণ চাষ করে থাকে। যেসব জায়গা সমুদ্রের কাছাকাছি ওইসব জায়গাতেই সাধারণত লবণটা চাষ করা হয়। বুঝতে পারছি? এখন লবণ চাষ কোন কনসেপ্টে করা হয় এইমাত্র না ভাইয়া বললাম যে তাপ প্রদান করে পানিটাকে শুকাইয়ে ওই পানি থেকেই কিন্তু লবণটা সংগ্রহ করা হয়। ঠিক আছে, এখন দেখো যে সমুদ্রের তীরবর্তী যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে কি হয়, সমুদ্রে যখন জোয়ার আসে তখন ওই জায়গাগুলো প্লাবিত হয়, ওই জায়গাগুলোতে সমুদ্রের পানি চলে আসে। এখন ওই জায়গাগুলোকে যখন সমুদ্রের পানি প্লাবিত করে ফেলে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যেসব জায়গাতে লবণ চাষ করার জন্য আগে থেকে কৃষকরা মনস্থির করে নিয়েছিল, আগে থেকে কৃষকরা মানে সিলেক্ট করে নিয়েছিল, ওইসব জায়গাতে কি হয়, জোয়ারের সময় সমুদ্রের পানি এসে একদম প্লাবিত করে ফেলে। এখন এই যে প্লাবিত করছে লবণ চাষের জায়গাগুলা, তো কৃষকরা কি করে ওই প্লাবিত করা জায়গাগুলোতে সমুদ্রে যে পানিটা আসছে ওই পানিটাকে ধরে রাখার চেষ্টা করে। কেমনে ধরে রাখে? এখন যেসব জায়গা কৃষকরা লবণ চাষের জন্য সিলেক্ট করছে ওইসব জায়গা হচ্ছে তারা এইরকম বর্গাকৃতির অথবা আয়ত আকৃতির কিছু খণ্ডে ভাগ করে। ওকে, এখন পানিগুলো তোমাকে ধরে রাখতে হবে না? কিসের পানি? সমুদ্রের পানি ধরে রাখতে হবে তোমাকে, কারণ তুমি সমুদ্রের পানি থেকে কি করবা, লবণ উৎপাদন করবা। হ্যাঁ, তো এখন এই যে তারা কি করে, হয় আয়তাকার বা বর্গাকার বিভিন্ন শেপে তারা যেসব জমি লবণের জন্য চাষ করবে ওইসব জমিকে তারা ভাগ করে ফেলে। ওকে, এরপর হচ্ছে দেখো তারা ওই পানিটাকে ধরে রাখার জন্য এই যে দেখো এই জমিগুলোর চারপাশ অন্যান্য অংশের তুলনায় একটু উঁচু করে দেয়। একটু কি করে দেয় স্যার? উঁচু করে দেয়, যাতে করে কি হয়, পানিটা তোমার এখানে ধরে রাখা যায়। একটু খেয়াল করো, সমুদ্রের পানি কি করছে, জোয়ারের সময় এই জমিটাকে প্লাবিত করে ফেলছে। এখন তোমার লবণ উৎপাদন করার জন্য পানিটাকে ধরে রাখতে হবে, এবং কৃষকরা কি করে ওই পানিটাকে ধরে রাখার জন্য এই জমির চারপাশে মাটিতে একটু তুলনামূলক উঁচু করে দেয়। জমির চারপাশে মাটিতে একটু তুলনামূলক উঁচু করে দেয়, ফলে কি হয়, এখানে কিছু পানি থেকে যায়। এখানে কিছু পানি কি হয় স্যার? থেকে যায়। ওকে, এখন দেখো তুমি তো বাসায় চুলার আগুনে তাপ প্রদানের মাধ্যমে কি করছিলা, ওই লবণটা সংগ্রহ করছিলা। কিন্তু এখানে যদি ওই কৃত্রিমভাবে আগুনটা দিয়ে কৃত্রিমভাবে তাপ দিয়ে ওই লবণটা সংগ্রহ করতে হয়, এটা কিন্তু অনেক বেশি কস্টলি, অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। তো কৃষকরা কি করে, এই যে জমিতে পানিটা ধরে রাখছে ওই জমিটা অতটুকু ফেলে রাখে। ফলে কি হয়, সূর্যের তাপে ফলে কি হয় সূর্যের তাপে ওই পানিগুলা বাষ্পে পরিণত হয়ে যায় বা শুকিয়ে যায়।
এখন সূর্যের তাপের জন্য তো তোমাকে আর টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, প্রাকৃতিকভাবে আসতেছে। ওকে, এটা হচ্ছে তুলনামূলক একটু সাশ্রয়ী। এখন তুমি যদি কৃত্রিমভাবে আগুনের ব্যবস্থা করতা, এটা কিন্তু তোমার জন্য লস হইতো, লস প্রজেক্ট হইতো। ঠিক আছে, ফলে লবণের দাম কি হইতো, অনেক বেশি বেড়ে যাইতো। খেয়াল করো, প্রাকৃতিকভাবে সূর্যের আলো আসতেছে, সূর্যের আলো যখন এখানে পড়ে, ওই সূর্যের যে তাপটা আছে এই তাপে এই পানিগুলা শুকায় যায় এবং ওইখানে কি পড়ে থাকে, লবণ পড়ে থাকে। এভাবে হচ্ছে তারা সমুদ্র পানি থেকে কি সংগ্রহ করে, লবণটা সংগ্রহ করে। আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে তারা যে লবণটা সংগ্রহ করছে, তারা যে লবণটা সংগ্রহ করছে এই লবণটা কিন্তু তুমি খাইতে পারবা না। এই লবণটা কিন্তু তুমি কি করতে পারবা না স্যার, খাইতে পারবা না। কেন? কারণ তারা যে লবণটা সংগ্রহ করছে, সেই লবণে কিন্তু কি থাকে, সেই লবণে কিন্তু অনেক বেশি বালি মিশ্রিত থাকে, সেই লবণে অনেক বেশি বালি মিশ্রিত থাকে। তো এখন তোমার করতে হবে কি, তুমি যে লবণটা কালেক্ট করছো ওইখানে স্যার কি 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 আছে বলতো, বলতো। ওইখানে তোমার লবণ আছে প্লাস কি আছে, বালি মিশ্রিত আছে। ঠিক আছে, এখন তোমাকে যদি ভাইয়া আমি লবণের সাথে বালি দিই, তুমি কখনো খাবা? এটা কিন্তু অসম্ভব ব্যাপার। তার মানে তোমার বালিটা লাগবে না কিন্তু লবণটা লাগবে। এখন তারা কি করে, যে লবণটা নিছে, যে লবণটা তারা নিছে ওই লবণটাকে ধরো একটা পানি ভর্তি, একটা পানি ভর্তি পাত্রের মধ্যে রাখে, একটা পানি ভর্তি পাত্রের মধ্যে রাখে। ওকে, তোমরা একটা কথা জেনে রাখো, লবণের যে ভর, লবণের যে ভর এটা কিন্তু বালুর তুলনায় কম। অর্থাৎ বালু লবণের থেকে ভারী, বালু লবণের থেকে ভারী। এখন দেখো তারা একটা কি করে, পানি ভর্তি একটা তারা পাত্র নেয়। এখন পানি ভর্তি ওই পাত্রে তারা ওই যে পাইছিল সমুদ্রের পানি থেকে শুকিয়ে যে অংশটা পাইছিল লবণ আর বালুর মিশ্রণ, ওইটা কি করে সুন্দর করে ওই পানি ভর্তি পাত্রটার মধ্যে দিয়ে দেয়। তাহলে বালু মিশ্রিত যে লবণটা আছে, বালু মিশ্রিত যে লবণটা তারা পাইছিল ওইটা কি করে তারা পানি ভর্তি একটা পাত্রের মধ্যে দিয়ে দেয়। তোমাদেরকে ভাই আমি মাত্র বললাম না যে আমার বালুর যে ভরটা, বালুর যে ভর এটা কিন্তু লবণের থেকে বেশি। ফলে কি হয়, কিছুক্ষণ রেখে দেওয়ার পর, বালুগুলা নিচে তলানি হিসেবে পড়ে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর বালুগুলা নিচে তলানি হিসেবে পড়ে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর বালুগুলা নিচে তলানি হিসেবে পড়ে যায় এবং উপরের স্তরে, এই যে দেখো উপরের স্তরে কে ভাসতে থাকে, উপরের স্তরে লবণ ভাসতে থাকে, উপরের স্তরে পানির সাথে লবণ ভাসতে থাকে। ঠিক আছে, এখন দেখো তো কৃষকরা কি করে, অথবা কি করা হয়, তারা উপরের যেই লবণ মিশ্রিত পানির স্তরটা আছে, উপরে যে লবণ মিশ্রিত পানির স্তরটা আছে এই পানির স্তরটা তারা সংগ্রহ করে ফেলে। ফলে আমি যদি ধরে নাও আমার এই যে লাল কালির অংশগুলো হচ্ছে বালি এবং এর উপরের অংশটা হচ্ছে কি, লবণ মিশ্রিত পানি। তো এখন তারা কি করবে, লবণ মিশ্রিত পানিটা সুন্দর করে সংগ্রহ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন বালুগুলো নিচ তলানি হিসেবে পড়ে আছে। এখন তোমার কাছে কি আছে, এখন তোমার কাছে আছে হচ্ছে পানি যোগ লবণ, এর একটা মিশ্রণ আছে। প্রথমে কি ছিল, মানে তুমি সমুদ্রের পানি থেকে ইনটেক কি পাইছিলা, তুমি পাইছিলে হচ্ছে লবণ যোগ বালি। বর্তমানে বালিটা আলাদা করার পর তোমাদের কি আছে, পানি যোগ লবণ আছে। ঠিক আছে, তো এখন তারা আগের সেই কনসেপ্টটা কাজে লাগায়। এখানে কি করে, এখানে ওরা কৃত্রিম ভাবে তাপ দেয়, এখানে ওরা কৃত্রিম ভাবে তাপ দেয়। এটা হচ্ছে ডেল, এই ডেল চিহ্নটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তাপ যে দিচ্ছে এটা বোঝানো হয়। হ্যাঁ, তো এখন আসলে তারা এই পানি এবং লবণের যে মিশ্রণটা আছে এই লবণের মিশ্রণটাতে তার তাপ দেয়। ফলে পানি কি হয়, ফলে পানি বাষ্পে পরিণত হয়ে যায়, অর্থাৎ পানিটা শুকিয়ে যায় এবং সর্বশেষ কি পড়ে থাকে, সর্বশেষ লবণটা পাত্রের মধ্যে পড়ে থাকে এবং এই পদ্ধতিতে তারা লবণটা কি করে থাকে, সংগ্রহ করে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু লবণ বলতে সাধারণত কোনটা বুঝি, সাধারণত আমরা কিন্তু লবণ বলতে NaCl বুঝি। আমরা কি বুঝি স্যার, NaCl বুঝি। ওকে, এখন সমুদ্রের পানিতে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড বা আমাদের যে খাবার লবণটা, সোডিয়াম ক্লোরাইড বা যে খাবার লবণটা, এটা কিন্তু সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে থাকে। তবে পাশাপাশি সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি কিন্তু সমুদ্রের পানিতে, ক্যালসিয়াম ডাইক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড খুবই অল্প পরিমাণে থাকে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি ক্যালসিয়াম ডাইক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড সমুদ্রের পানিতে খুব অল্প পরিমাণে থাকে। কথা বুঝতে পারছো? এই যে কার্যক্রমটা আমরা এতক্ষণ করলাম, এই সম্পূর্ণ কার্যক্রমকে দুইটা মাত্র ওয়ার্ডে বলা হয় সল্ট হারভেস্টিং বা লবণ চাষ। এই আমরা এতক্ষণ যে কাজগুলো করছি, এই সম্পূর্ণ কাজকে একসাথে বলা হয় হচ্ছে সল্ট হারভেস্টিং বা লবণ চাষ। ঠিক আছে, তাহলে আমরা একটু করে দেখি সল্ট হারভেস্টিং বা লবণ চাষ জিনিসটা কি।
দেখো সবাই, সমুদ্রের পানি বাঁধ এর মাধ্যমে আটকে। বাঁধ মানে কি ভাইয়া? আমরা ওই আয়তাকার জমির চারপাশে মাটি একটু উঁচু করে দিছিলাম না সমুদ্রের পানিগুলো ধরে রাখার জন্য? এই যে মাটিটা উঁচু করে দিছে, এটাই হচ্ছে বাঁধ। অথবা আমাদের লোকাল ভাষা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আইল। এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় হচ্ছে আইল। ঠিক আছে। সমুদ্রের পানি বাঁধের মাধ্যমে আটকে রেখে সূর্যতাপে শুকিয়ে লবণ সংগ্রহ করার প্রক্রিয়াকে কি বলা হয় স্যার? সল্ট হারভেস্টিং বা লবণ চাষ। তোমাদের এখানে হচ্ছে ওই যে ডেফিনিশনটা আছে, যে সংজ্ঞাটা আছে, এটা লাগতে পারে জ্ঞানমূলকে, তবে কিন্তু এমসিকিউ দিয়ে এটা আসবে না। আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি কি কি থাকে? এই যে ক্যালসিয়াম ডাইক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড যে থাকে, এটা একটু এমসিকিউতে আসতে পারে, সম্ভাবনা আছে। আর আমরা তোমরা শুধুমাত্র জানার জন্য এই সংজ্ঞাটা একটু নোট করতে পারো। সংজ্ঞাটা হচ্ছে সমুদ্রের পানি বাঁধ এর মাধ্যমে আটকে রেখে সূর্যতাপে শুকিয়ে লবণ সংগ্রহ করার প্রক্রিয়াকে কি বলা হয় স্যার? সল্ট হারভেস্টিং বা লবণ চাষ বলা হয়। ওকে। এরপর হচ্ছে আমরা যে লবণটা কালেক্ট করছি, এই লবণটা হচ্ছে আমাদের কি কি কাজে লাগে? এই লবণটা আমাদের কি কি কাজে লাগে অথবা কি কি কাজে ব্যবহৃত হয় একটু খেয়াল করো। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে NaCl এর ব্যবহার। NaCl এর ব্যবহার। ওকে। 1 নম্বর দেখেন স্যার, আপনার শরীরে কিসের দরকার? আপনার শরীরে যদি অনেকগুলো আয়নের প্রয়োজন হয়, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় একটা আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। এখন আপনার শরীরে যদি এই সোডিয়াম প্লাস আয়নটা, এই ক্যাটায়নটা যদি কোনো কারণে অভাব দেখা দেয়, তখন আমরা যদি NaClটা কি করি? আমরা যদি NaClটা গ্রহণ করি, অর্থাৎ লবণটা গ্রহণ করি, তখন আমাদের শরীরে সোডিয়াম আয়নের যে ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ হয়ে যায়। ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর কি লিখতে পারি? NaCl এর ব্যবহার শরীরে সোডিয়াম আয়ন এর ঘাটতি হলে NaCl গ্রহণের মাধ্যমে তা পূর্ণ করা যায়। ঠিক আছে। NaCl গ্রহণ করার মাধ্যমে তা কি করা হয়? পূর্ণ করা যায়। তাহলে আমাদের এটা হচ্ছে NaCl এর 1 নম্বর ব্যবহার। আমাদের শরীরে যদি সোডিয়াম আয়নের ঘাটতি হয়, তখন আমরা NaClটা গ্রহণ করার মাধ্যমে কি হয়? আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারি। 2 নম্বর, তোমরা যে ব্যবহারটা তোমরা নিজেরাই জানো, যে আমাদের তরকারিতে যদি সোডিয়াম ক্লোরাইড বা লবণটা দেওয়া না হয়, তরকারি কি সুস্বাদু হয়? তাহলে এটা তোমরা অবশ্যই 2 নম্বর ব্যবহারে কি করতে পারো? 2 নম্বর ব্যবহারে লিখতে পারো। তাহলে আমাদের 2 নম্বর ব্যবহারটা কি? তরকারি সুস্বাদু করার জন্য আমাদের কি ব্যবহৃত হয়? NaCl ব্যবহৃত হয়। NaCl কি হয় স্যার? ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার শিল্প কারখানায় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের জন্য কি করা হয় স্যার? NaCl ব্যবহৃত হয়। এটা তোমরা 3 নম্বর ব্যবহারে লিখতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি 3 নম্বর কি বলছি স্যার? 3 নম্বর বলছি হচ্ছে শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনে আমাদের NaClটা কি করা হয়? ব্যবহার করা হয়। এরপর 4 নম্বর যে ব্যবহারটা, এটা কি বলেন তো? ধরেন কারো থেকে পানি শূন্যতা দেখা দিছে, তো এখন পানি শূন্যতা হলে আমরা কি খাই? স্যালাইন খাই। এখন ওই স্যালাইনের মধ্যে কি থাকে? লবণ থাকে। তাহলে আমাদের পানি শূন্যতা অথবা পানির যে অভাব, পানি শূন্যতা যে রোগটা হয়, অথবা ডায়রিয়ার সময় আমরা রোগ নিরাময়ে NaClটা স্যালাইন হিসেবে খেয়ে থাকি। তাহলে আপনারা কি লিখতে পারেন? 4 নম্বর, ডায়রিয়া হলে আমরা রোগ নিরাময়ের জন্য লবণ অর্থাৎ NaClটা স্যালাইন হিসেবে খেয়ে থাকি। ঠিক আছে। তো ব্যবহারগুলো একটু দেখে রাখবেন। অনুধাবন আসতে পারে, তবে একদম বেশি ইম্পর্টেন্ট না। এখানের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য ওই যে বললাম, সমুদ্রের পানিতে NaCl বা সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি ক্যালসিয়াম ডাইক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড থাকতে পারে। এটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে অনুধাবন আসতে পারে, সল্ট হারভেস্টিং বলতে কি বুঝো, এটা একটু ব্যাখ্যা করো। অথবা মানে লবণের যে ব্যবহারটা NaCl, এটা আসতে পারে। বাকি তো আর কিছু নেই আর কি। হ্যাঁ, তো আশা করি যতটুকু পড়াইছি সল্ট হারভেস্টিং সম্পর্কে তোমরা বুঝতে পারছো। আমি এক নজরে একটু বলে নিচ্ছি যে দেখো, আমাদের সমুদ্রের তীরবর্তী যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে সমুদ্রের পানি কি করে ফেলে? প্লাবিত করে ফেলে ওই জোয়ারের সময়, অথবা বন্যার সময় বলতে পারো। এখন ওই সমুদ্রের পানিটাকে
ওই জমিগুলোতে কি করতে হয়, ধরে রাখতে হয়। তারা কেমন ধরে রাখে? এই বাঁধ নির্মাণের মাধ্যমে, অর্থাৎ আশেপাশের যেই মাটিগুলো আছে একটু উঁচু করে দেয়। ঠিক আছে, এখন সূর্যের তাপে ওই ধরে রাখা পানিগুলো কি হয়, শুকায় যায় এবং ওইখানে কি পড়ে থাকে, অপরিশোধিত লবণ পড়ে থাকে। ভাইয়া অপরিশোধিত তো কেন বলতেছেন? কারণ ওইখানে হচ্ছে লবণের পাশাপাশি বালির মিশ্রণ থাকে। ঠিক আছে, এখন ওই লবণ আর বালির মিশ্রণটাকে তারা কি করে, পানি ভর্তি পাত্রের মধ্যে রাখে। বালির যে ভরটা ওইটা হচ্ছে পানি লবণের থেকে অনেক বেশি, এই জন্য বালিটা ভারী হওয়ার কারণে পানি ভর্তি পাত্রের নিচে পড়ে থাকে। পানি ভর্তি পাত্রের নিচে তলানি হিসেবে বালিটা পড়ে যায় এবং উপরে পানির সাথে কে মিশে থাকে, ওই লবণটা মিশে থাকে। আমরা কি করি, ওই উপরে পানিটা সংগ্রহ করি এবং ওই পানি আর লবণের মিশ্রণটাকে যদি আমরা আবার তাপ দিই, ওইখান থেকে পানিটা শুকায় যায় এবং পরিশেষে এক বিশুদ্ধ লবণ আমরা নিতে পারি। এই জিনিসটাকে আমরা কি বলতেছি, সল্ট হারভেস্টিং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে জানবো হচ্ছে বেকিং পাউডার সম্পর্কে। বেকিং পাউডার সম্পর্কে, তো বেকিং পাউডার সম্পর্কে জানার আগে আমাদেরকে কিন্তু বেকিং সোডা সম্পর্কে জানতে হবে। বেকিং সোডা সম্পর্কে জানতে হবে। তোমাকে যদি বলে যে বেকিং সোডা কাকে বলে দেখি বলো তো, তখন ওইটার আনসার হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কি বলতে পারি, বেকিং সোডা বলতে পারি। এই ডেফিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা সংজ্ঞাটা খাতায় নোট করতে পারো। বেকিং সোডা কাকে বলে, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা কি বলে থাকি, বেকিং সোডা বলে থাকি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বেকিং পাউডার তাহলে কি, বেকিং পাউডার তাহলে কি? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিন্তু সোডিয়াম বাইকার্বনেটটা নিব, আমরা কিন্তু সোডিয়াম বাইকার্বনেটটা নিব। এই যে দেখো সোডিয়াম বাইকার্বনেটটা আমরা নিলাম। এখন এই যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে, এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা যদি কি মিশাই দিই, আমরা যদি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, আমরা যদি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, এই অ্যাসিডটার নাম কি স্যার? এই অ্যাসিডটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা যদি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা যদি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, তখন ওই মিশ্রণটাকে আমরা বলবো হচ্ছে বেকিং পাউডার। আর বেকিং সোডা কাকে বলে, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা বেকিং সোডা বলি। আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে অর্থাৎ বেকিং সোডার সাথে আমরা যদি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে আমরা কি বলি স্যার, বেকিং পাউডার বলে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে বেকিং পাউডার কাকে বলে লিখো, তখন তুমি কি বলবা, সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে বেকিং পাউডার বলে। বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণকে কি বলে, বেকিং পাউডার বলে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই খুব বেশি তেঁতুল খেতে পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। আমাদের তেঁতুলে কোন অ্যাসিডটা থাকে, তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিডটা থাকে। ঠিক আছে, তেঁতুলে কোন অ্যাসিডটা থাকে স্যার, টার্টারিক অ্যাসিডটা থাকে। এখন কথা হচ্ছে আমরা বেকিং সোডাটা কিভাবে প্রস্তুত করতে পারি, বেকিং সোডাটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি আমরা এটা একটু জানবো। ঠিক আছে, বেকিং সোডাটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। এখন কিছু একটা প্রস্তুত করার জন্য তো তোমার মাল মশলা কিছু লাগবে। ঠিক আছে, তো আমাদের উপকরণ কি কি লাগবে স্যার, বেকিং সোডা, বেকিং সোডা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে, আমাদের সবার আগে লাগবে হচ্ছে অ্যামোনিয়া। আমাদের সবার আগে কি লাগবে স্যার, অ্যামোনিয়া। আর এটা অবস্থাটা কি, গ্যাস অর্থাৎ গ্যাসীয় অ্যামোনিয়া। ঠিক আছে, অর্থাৎ যে অ্যামোনিয়াটা গ্যাসীয় অবস্থায় আছে। এরপর কি লাগবে স্যার, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায় আছে এরকম কার্বন ডাইঅক্সাইড। এরপর কি লাগবে স্যার, আমাদের লাগবে হচ্ছে লবণ। লবণ বলতে কোনটা, আমাদের যে খাবার লবণটা বাসায় থাকে ওইটা। তাহলে ওইটা কোন অবস্থায় থাকে, কঠিন বা সলিড অবস্থায় থাকে। এরপর আমাদের কি লাগবে স্যার, এবার আমাদের পানি লাগবে। আসলে আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে বেকিং সোডা তৈরি করতে। আমরা চাচ্ছি হচ্ছে বেকিং সোডা তৈরি করতে। তো এরপরে আমরা এটার সাথে যখন টার্টারিক অ্যাসিড মিশিয়ে দিব, তখন ওইটা হয়ে যাবে হচ্ছে বেকিং পাউডার। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের বেকিং সোডা তৈরি করতে করতে কি কি লাগবে দেখো, আমাদের অ্যামোনিয়া লাগবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগবে, আমাদের NaCl লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের পানি লাগবে। ওকে, তো এখন আমরা কেমনে প্রস্তুত করতে পারি, আমাদের 1 নম্বর স্টেপ সবাই খেয়াল করেন, আমাদের 1 নম্বর স্টেপ সবাই খেয়াল করেন। দেখেন আমরা 1 নম্বরে কি করব, আমরা সবার আগে হচ্ছে লবণ নিব। লবণের সাথে কাকে মিশাবো,
পানি মিশাবো। অর্থাৎ আমরা প্রথম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ও পানির সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। তাহলে আমি লিখে ফেলতেছি, দেখো সবার আগে হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইড এবং H2O এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। স্যার সম্পৃক্ত শব্দটা বুঝি নাই, স্যার সম্পৃক্ত শব্দটা বুঝি নাই। দেখেন ভাইয়া একদম একদম সহজে বলতেছি, সম্পৃক্ত শব্দটা বলতে আসলে কি বুঝায়। তোমরা মাঝে মাঝে খেয়াল করছো না, এখন তো কিন্তু অনেক গরম করতেছে, তো গরমের মধ্যে আমরা কিন্তু সবাই কম বেশি কি খেতে পছন্দ করি, শরবত খেতে পছন্দ করি। তো তোমরা সবাই একটা জিনিস খেয়াল করছো যে মাঝে মাঝে কি হয়, যে শরবতটা খাই ফেলার পরে নিচে কি পড়ে থাকে, কিছু চিনি পড়ে থাকে, এরকম মাঝে মাঝে হয়। তো এটা আসলে কেন হয়, কারণ হচ্ছে তুমি ওই শরবতটাতে অতিরিক্ত পরিমাণ চিনি দিয়ে ফেলছো। মাঝে মাঝে এমন হয় যে আমরা চা খাইতেছি, তো চা যখন শেষ হয়ে যায় নিচে কিন্তু তলানি হিসেবে কিছু চিনি পড়ে থাকে। তো এটা আসলে কেন হয়, কারণ হচ্ছে তুমি ওই চাতে যতটুকু চিনি দেওয়া দরকার ছিল তুমি হচ্ছে তার চেয়েও বেশি চিনি দিয়ে ফেলছো। কথা বুঝতে পারছি? তো এখন এই যে তুমি অতিরিক্ত চিনি দিয়ে ফেলছো, ঠিক আছে, শরবতে অতিরিক্ত চিনি দিয়ে ফেলতেছো, এরপর হচ্ছে তুমি মানে চাই অতিরিক্ত চিনি দিয়ে ফেলছো, তাহলে তুমি যতটুকু হইলে পর্যাপ্ত হইতো তুমি তার চেয়েও বেশি দিয়ে ফেলছো। অর্থাৎ যতটুকু লাগতো তার চেয়ে বেশি দিয়ে ফেলছো। এখন যদি পরিমাণ বেশি হয়ে যায়, যদি পরিমাণ বেশি হয়ে যায় তখন আমরা ওই দ্রবণটাকে বলি হচ্ছে অতিপৃক্ত। অতিপৃক্ত, তাহলে অতিপৃক্ত মানে কি, অতিপৃক্ত মানে কি যখন পরিমাণটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরো তুমি পানি আর লবণের একটা দ্রবণ তৈরি করছো, এই দ্রবণের মধ্যে পানি হচ্ছে, একটু বলি, এই দ্রবণের মধ্যে পানি হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক এবং ওই লবণ বা চিনিটা হচ্ছে দ্রব। ঠিক আছে, ওই লবণ বা চিনিটা হচ্ছে দ্রব। ওকে, এখন খেয়াল করো, যদি তোমার এই দ্রবটা যতটুকু লাগবে, যতটুকু লাগবে অথবা যতটুকু পানির সাথে মিশতো তার থেকে যদি বেশি হয়ে যায় ওইটা কি হয়ে যাবে, তলানি হিসেবে পড়ে যাবে। ঠিক আছে, ওইটা তলানি হিসেবে নিচে থেকে যাবে। এখন যদি কোনো একটা দ্রবণে তলানি পড়ে তখন আমরা ওটাকে কি বলতে পারি, অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এরপর আসো, ধরো তুমি যতটুকু লবণ পানির মধ্যে মিশাইলে তলানি পড়তো না, অর্থাৎ একদম পর্যাপ্ত অথবা একুরেট মাপ হইতো, একুরেট পরিমাপ হইতো। ওকে, আমি আবার বলতেছি, তুমি কি করতে চাচ্ছ, তুমি একটা লবণের শরবত তৈরি করতে চাচ্ছ। তো এখন তুমি পানি নিছো আর লবণ নিছো, এখন যতটুকু তুমি লবণ দিলে ওইখানে তলানি পড়বে না। ওই একুরেট পরিমাপটা যদি তুমি ওই একুরেট পরিমাপে যদি তুমি লবণটা দাও, ওই একুরেট পরিমাপে যদি তুমি লবণটা দাও, দেন ওই দ্রবণটাকে আমি কি বলবো, ওই দ্রবণটা হচ্ছে তুমি সম্পৃক্ত। ওকে, ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যতটুকু লাগবে অতটুকু দিছো, মিশ্রণটা একদম ঠিক আছে। তুমি যদি বেশি দিয়ে ফেলতাম লবণটা, অর্থাৎ দ্রব্যটা যদি বেশি দিয়ে ফেলতাম কিছু তলানি করতো, ওইটাকে আমরা বলতাম হচ্ছে অতিপৃক্ত। যতটুকু লাগবে অতটুকুই দিছো, তুমি কি তখন ওইটাকে কি বলবা, সম্পৃক্ত। ঠিক আছে, তো সম্পৃক্ত মানে কি স্যার, যতটুকু মিশবে অথবা যতটুকু একুরেট পরিমাপ অতটুকু যদি তুমি দ্রবটা দাও, ওই দ্রবণটাকে তখন আমরা কি বলবো, সম্পৃক্ত তো দ্রবণ। ঠিক আছে, তুমি যতটুকু মিশাইলে তলানি পড়বে না অতটুকু যদি তুমি মিশাও, ওই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ওকে, বিষয়টা আমরা এভাবে বলতে পারি। ধরো তুমি খাবার খাইতে পারো 1 কেজি, এখন তুমি যদি বরাবর 1 কেজি খাও তখন তুমি বলবো হচ্ছে তুমি সম্পৃক্ত অবস্থায় আছো। ধরো তুমি 2 কেজি খাই ফেলছো, কি করবা, করে তুমি বমি করবা। ওকে, তো আমি তখন কি বলবো, তুমি অতিপৃক্ত হয়ে গেছো। অর্থাৎ তুমি 1 কেজি খাইতে পারতা, তুমি খাইছো কতটুকু, 2 কেজি খাই ফেলছো, পরে তুমি কি করতেছো, ব করে বমি করতেছো। ওকে, তো খাইতে পারতেছো 1 কেজি, তুমি যদি 1 কেজি খাও তখন ওইটাকে বলবো হচ্ছে তুমি সম্পৃক্ত অবস্থায় আছো। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরে কি কাজ করছি, NaCl এবং পানীয়ের সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরে কি করব, দ্রবণের এই দ্রবণকে অ্যামোনিয়া দ্বারা কি করব স্যার, সম্পৃক্ত করব, সম্পৃক্ত করব। ঠিক আছে, এই দ্রবণকে বলতে কোনটা, আমি প্রথমে যেই NaCl এবং পানির দ্রবণটা তৈরি করছিলাম, প্রথমে যেই NaCl এবং পানির দ্রবণটা তৈরি করছিলাম ওই দ্রবণের মধ্যে আমরা 2 নম্বরের স্টেপ হিসেবে কি করব, অ্যামোনিয়া দ্বারা
ওই দ্রবণটাকে সম্পৃক্ত করব। তার মানে হচ্ছে তুমি প্রথমে যে পানি এবং লবণের সম্পৃক্ত মিশ্রণটা তৈরি করছিলা, ওই মিশ্রণে আমি পর্যাপ্ত পরিমাণে কি দিব, অ্যামোনিয়া গ্যাস দিব, অথবা অ্যামোনিয়া গ্যাসটা চালনা করব। কথা বুঝতে পারছি? তাহলে স্যার আমাদের 1 নম্বর স্টেপ কি ছিল? 1 নম্বর স্টেপ ছিল হচ্ছে আমার NaCl এবং পানি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা। 2 নম্বর স্টেপটা কি? 2 নম্বর স্টেপ হচ্ছে আমি এই যে দ্রবণটা তৈরি করলাম এর মধ্যে হচ্ছে আমি অ্যামোনিয়া গ্যাস চালনা করব এবং ওই দ্রবণটাকে অ্যামোনিয়া গ্যাস দ্বারা সম্পৃক্ত করব। তো এটা কি বোঝায়? যে আমি ওই দ্রবণে একদম একুরেট পরিমাণে অ্যামোনিয়া গ্যাস চালনা করব। ঠিক আছে? একদম একুরেট পরিমাণে, অর্থাৎ যতটুকু হইলে পরিমাপটা একদম পর্যাপ্ত হবে, অতটুকু পরিমাণ আমি কি করবো, অ্যামোনিয়া গ্যাসটা ওইখানে দিব। এতে যতটুকু হইলেই একুরেট হবে, ওইটা অর্থাৎ পর্যাপ্ত হবে, এই পর্যাপ্ত পরিমাপটাকে আমরা কি বলি, সম্পৃক্ত করা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর আমরা কি করতে পারি? 3 নম্বর কি করতে পারি? সরি, আমরা 3 নম্বর কি করতে পারি দেখে বলেন তো। আমরা ওই যে অ্যামোনিয়া সম্পৃক্ত যে দ্রবণটা তৈরি করছি, আমরা অ্যামোনিয়া সম্পৃক্ত যে দ্রবণটা তৈরি করছি, অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণে আমরা অ্যামোনিয়া সম্পৃক্ত এই মাত্র যে দ্রবণটা তৈরি করছি, এখানে আমরা কি করব, কার্বন ডাই অক্সাইড, এই যে দেখো আমরা কার্বন ডাই অক্সাইড লিখছিলাম না উপকরণে, কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব। তাহলে অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব। আচ্ছা, অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণটা কিসের দ্রবণ ছিল? NaCl এর দ্রবণ ছিল না? আমরা এখানে কি লিখতে পারি, অ্যামোনিয়া সম্পৃক্ত NaCl দ্রবণে, অ্যামোনিয়া সম্পৃক্ত NaCl দ্রবণে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চালনা করতে পারি। এবং এর ফলে কি উৎপন্ন হবে তোমার, এর ফলে আমাদের কাঙ্ক্ষিত বেকিং সোডা তৈরি হবে। এর ফলে আমাদের কাঙ্ক্ষিত বেকিং সোডা তৈরি হবে। ঠিক আছে? তো আমাদের পাত্রে কি কি আছে এখন বলো তো একটু সবাই। আমরা কি কি নিছি? আমরা পানি নিছি না সবার আগে? তো পানির সাথে আমরা কি কি মিশাইছি? লবণ মিশাইছি না? এরপর আমরা কাকে মিশাইছি? অ্যামোনিয়া গ্যাসটা মিশাইছি না? হ্যাঁ, এরপর আমরা কাকে দিছি? কার্বন ডাই অক্সাইডকে দিছি না? এবং এগুলো একসাথে মিশ্রিত হয়ে কি তৈরি হবে, আমার বেকিং সোডাটা তৈরি হবে। ওকে, এখন কথা হচ্ছে পাত্রের মধ্যে কি কি বিক্রিয়া সংঘটিত হবে। চলো আমরা একটু দেখি পাত্রের মধ্যে কি কি বিক্রিয়া সংঘটিত হবে। দেখো তো পাত্রের মধ্যে কি কি বিক্রিয়া সংঘটিত হবে আমরা একটু সবাই দেখি। চলো, তো প্রথম হচ্ছে তোমার এখানে এই যে পানি আছে না, ওকে, এই যে পানি, এই যে অ্যামোনিয়া, এই যে কার্বন ডাই অক্সাইড, আমরা কিন্তু পাত্রের মধ্যে এগুলো দিয়ে একটা দ্রবণ তৈরি করছি। তার মানে হচ্ছে পাত্রের মধ্যে এগুলো আছে। এখন এই পাত্রের মধ্যে পানি, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড প্রথমে বিক্রিয়া করবে। দেখো তাহলে সবাই, পানি, এরপর হচ্ছে অ্যামোনিয়া, এরপর হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে। তাহলে আমাদের পানি, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করবে, তাহলে আমাদের এখানে পানি, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এরা বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে? এই যে দেখেন আপনার পানি, অ্যামোনিয়াম এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে? অ্যামোনিয়াম কার্বনেট না, এটা হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট হবে। এটা হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট হবে। ঠিক আছে স্যার? তাহলে পানি, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম বাইকার্বনেট কি করবে, তৈরি করবে। ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে, একটু সবাই লিখে রাখতে পারেন, অ্যামোনিয়াম বাইকার্বনেট। এরপর হচ্ছে আপনার অবশিষ্ট কি আছে, NaCl আছে না? তো এই NaClটা এর সাথে বিক্রিয়া করবে। ওকে, তো আমরা একটু যদি লিখি, অ্যামোনিয়াম বাইকার্বনেট অথবা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট বলতে পারেন, কোনো সমস্যা নাই। এর সাথে কে বিক্রিয়া করবে, NaCl বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে? তো এখন একে তো চেনা জানা লাগতেছে নাকি? এর নাম কি? এর নামই হচ্ছে আমাদের বেকিং সোডা। এর নামে কি স্যার? এর নামই হচ্ছে আমাদের বেকিং সোডা। ওকে, তাহলে আমরা কি কি করছি দেখেন তো সবাই। সবার আগে কি করছি, সবার আগে করছি হচ্ছে আমরা NaCl ও পানির সম্পৃক্ত একটা দ্রবণ তৈরি করছি। দেন ওই দ্রবণটাতে আমরা অ্যামোনিয়া চালনা করছি, অর্থাৎ অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করছি। এরপর হচ্ছে অ্যামোনিয়া সম্পৃক্ত NaCl যে দ্রবণটা আমরা 1 ও 2 এর মাধ্যমে তৈরি করছি, ওইখানে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করছি। তাহলে এখন যে পাত্রে আমরা এই 1, 2, 3 স্টেপটা সংগঠিত করছি,
ওই পাত্রে হচ্ছে কি কি আছে বর্তমানে, পানি, অ্যামোনিয়া, NaCl এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এখানে পানি, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এই তিনটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সবার আগে অ্যামোনিয়াম বাইকার্বনেট অথবা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করবে। দেন আপনার বৈশিষ্ট্য কি আছে? NaCl। তো অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে NaCl টা বিক্রিয়া করে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে স্যার, এখন এটাকে আমরা কি বলতেছি? বেকিং সোডা বলতেছি। এখন আমি এটার সাথে যদি আমি টার্টারিক অ্যাসিড মিশাই দিই, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সংকেত। দেন ওই মিশ্রণটাকে আমরা কি বলবো? হচ্ছে বেকিং পাউডার। ওই মিশ্রণটাকে আমরা কি বলবো স্যার? বেকিং পাউডার। আমি কি বুঝতে পারছি? তো এইভাবে আমরা কি তৈরি করতে পারি? বেকিং সোডা তৈরি করতে পারি। দেন বেকিং সোডার সাথে আমরা যখন টার্টারিক অ্যাসিডটা মিশাই দিব, তখন আমাদের কি তৈরি হবে? তখন আমাদের বেকিং পাউডারটা তৈরি হবে। কথা বুঝতে পারছি? তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে বেকিং পাউডারটা তৈরি করছি, তো এতগুলা কাজ যে করতেছি, আসলে আমাদের বেকিং পাউডারটা লাগে কোথায়? ঠিক আছে, তো আমাদের বেকারি শিল্পে, অর্থাৎ বেকারির যে দোকানগুলো আছে অথবা ফ্যাক্টরিগুলো আছে, ওখানে কি তৈরি করা হয়? কেক তৈরি করা হয়, অথবা ধরো ও মানে বন তৈরি করা হয়। তো এগুলো ফুলানোর কাজে কি ইউজ করা হয়? আমাদের বেকিং পাউডারটা ইউজ করা হয়। ঠিক আছে, তো বেকিং পাউডারের মেইন ইউজটা কোথায়? আমাদের বেকারি শিল্পে কেক অথবা বান এই জাতীয় যে খাবার দ্রব্যগুলো আছে, এগুলো ফুলানোর কাজে আমাদের বেকিং পাউডারটা ইউজ করা হয়। কথা বুঝতে পারছি? তো এখন পরীক্ষায় অনুধাবন আসতে পারে হচ্ছে বেকিং পাউডার কেমনে কেক কেকটা ফুলাই, এটা তোমরা ব্যাখ্যা করো। তো এটা আমরা একটু দেখবো, বেকিং পাউডার কেমনে কেকটা ফুলাই। এটা হচ্ছে আমাদের কিসের ব্যবহার? বেকিং পাউডারের ব্যবহার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেকিং পাউডারের ব্যবহার। একটু সবাই দেখেন, তাহলে আমাদের বেকিং পাউডার কোনটা স্যার? আমাদের বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণটাকে আমরা কি বলতেছি? এই মিশ্রণটা হচ্ছে আমাদের কি? বেকিং পাউডার। ওকে, তো এখন এই বেকিং পাউডারটা যখন আমরা ওই খাবারে মিশিয়ে দিব, মানে তুমি কেক যখন তৈরি করবো, এখানে যখন মিশিয়ে দিবে, তখন কি কি বিক্রিয়া সংঘটিত হবে সবাই একটু দেখো। তখন তোমার কি উৎপন্ন হবে? এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? স্যার? তোমার সোডিয়াম টার্টারেট উৎপন্ন হবে। তো এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম টার্টারেট উৎপন্ন হবে। তো আমার এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। ওকে, তাহলে এখন দেখো, তুমি যখন বেকিং পাউডারটা ওই খাবারের সাথে মিশিয়ে দিবে, তখন এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড এই দুটো বিক্রিয়া করে ওই খাবারের মধ্যে কি উৎপন্ন করবে? সোডিয়াম টার্টারেট উৎপন্ন করবে। সাথে কি উৎপন্ন করবে স্যার? সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং কি উৎপন্ন করবে? এবং পানি উৎপন্ন করবে। এবং কি উৎপন্ন করবে স্যার? পানি উৎপন্ন করবে। তো এখন এই যে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করলো। এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যে দেখতেছো, এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাসীয়। তো গ্যাস মানে কি? এটা কি এক জায়গায় থাকবে নাকি উড়ে চলে যাবে? উড়ে চলে যাবে। তখন কার্বন ডাইঅক্সাইডটা কি হবে স্যার? উড়ে চলে যাবে। ওকে, তাহলে এখন তুমি যে মিশ্রণটাতে এই বেকিং পাউডারটা মিশাইছো, ওইখানে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে না? এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে এবং উড়ে যাওয়ার সময় ওই খাবারটাকে কি করবে? ফুলাই দিবে। ঠিক আছে, ঠিক এই মেকানিজমে আমাদের বেকিং পাউডারটা কি করে? খাবারকে ফুলাই। ওকে, আমি আরেকবার রিপিট করতেছি, দেখো আমার তাহলে বেকিং পাউডারটা কি? বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণটাকে আমরা কি বলি? বেকিং পাউডার বলি। বেকিং পাউডার এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম টার্টারেট উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। তো এই তিনটা উৎপাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়, ফলে এটা কি হবে স্যার? এটা হচ্ছে উড়ে চলে যাবে। এবং এটা উড়ে চলে যাওয়ার সময় কি করবে? ওই কেকটা অথবা ওই বানটাকে ফুলাই দিবে। ওকে, তাহলে আমরা কি জানছি? বেকিং পাউডারটা কিসের জন্য ইউজ হয়? বেকিং পাউডারটা হচ্ছে আমাদের বেকারি শিল্পে কেক ফুলাতে ব্যবহৃত হয়। শুধুমাত্র বেকিং পাউডার না, তোমাদের বই হচ্ছে কেক ফুলাইতে ইস্ট নামক এক ধরনের ছত্রাক কি করা হয়? ব্যবহার করা হয়। আমি একটু করে ওইটা সম্পর্কে বলি। তাহলে আমরা বেকিং পাউডারটা কেন ইউজ করবো সবাই একটু বলেন তো। বেকিং পাউডারটা হচ্ছে বেকারি শিল্পে কেক
ফুলানোর জন্য ইউজ করা হয়। তো বেকারি শিল্পে বেকিং পাউডারের পাশাপাশি ইস্ট নামে একটা ছত্রাক আছে। এই ছত্রাকটা বেকারি শিল্পে কি করা হয়, ইউজ করা হয়। কেন? কেকটা ফোলানোর জন্য। তো এখন ইস্টটা, তো এখন তুমি ওই ইস্টটাকে আপনি ইউজ করবা। এখন তুমি ইস্টের সাথে কি করবে, ইস্টের সাথে প্রথমে চিনি দ্রবণে প্রথমে ইস্টটা মিশাবা। ঠিক আছে, মানে চিনি, পানি এবং ইস্ট একসাথে মিশিয়ে দিবা একটা পাত্রে নিয়ে। ঠিক আছে, তুমি একটা পাত্রে তুমি পানি, এরপর হচ্ছে চিনি, এরপর হচ্ছে ইস্ট একসাথে মিশাবা। তো এখন এই যে ইস্ট, চিনি এবং পানি মিশাইয়ে তুমি ওই ময়দার যে লাইটা আছে, ময়দার যে দলাটা আছে, ওই দলাতে এই মিশ্রণটা একসাথে আবার মিশাই দিবা। ঠিক আছে, তাহলে এখন তুমি প্রথমে কি করছো, যে ইস্ট, চিনি এবং পানি এই তিনটা একসাথে নিয়ে একটা পাত্রে রাখছো। দেন কি করছো, দেন হচ্ছে তুমি ওই ময়দার যে লেই অথবা ময়দার যে দলাটা, ওই দলার মধ্যে এই মিশ্রণটা আবার মিশাই দিছো। ঠিক আছে, এখন হচ্ছে ইস্ট কি বলছে, এক ধরনের ছত্রাক না স্যার? এই ছত্রাকটা সবাত শ্বসনের ফলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না? ইস্টের সবাত শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয়। তাহলে এটা কি হবে, পুড়ে চলে যাবে এবং তোমার ওই ওই রুটি অথবা ওই কেকটা ফুলে উঠবে। ঠিক আছে, এখন হচ্ছে তোমার ওই দ্রবণটাতে কি আছে, তুমি যে ময়দার দলাটাতে এই মিশ্রণটা মিশাইছিলা, ওইখানে কি আছে, ইস্ট আছে না? হ্যাঁ, তো এই ইস্টটা মিশাইছো ওই ময়দা দলা থেকে, যদি কিছুক্ষণ একটা উষ্ণ অথবা গরম জায়গায় রেখে দাও, ফলে এই কেকটা তখন ইস্টের সবাত শ্বসনের ফলে ফুলে যাবে গা। এখন কথা হচ্ছে ইস্টটা মেরে ফেলতে হবে। দেন তুমি যেই ময়দার লেটাতে এই মিশ্রণটা মিশাইছিলা, ওই ময়দার লেটা ফুলে ওঠার পরে, মানে তোমার যতটুকু চাইতেছিলা অতটুকু ফুলে ওঠার পরে এই ময়দা দ্রবণটাকে আমরা কোথায় রাখি, ওভেনে গরম করব। ওভেনে গরম করলে এই ইস্টটা অতিরিক্ত তাপে মরে যাবে গা। ফলে আমাদের ওই খাবারটা ইস্ট মুক্ত হয়ে যাবে এবং খাবার উপযোগী হয়ে যাবে। আমি এই সম্পূর্ণ প্রসেসটা আরেকবার বলতেছি শেষবারের মতো। আমরা প্রথমে কি করছি, ইস্ট, চিনি এবং পানি নিয়ে একটা দ্রবণ তৈরি করছি। ওই দ্রবণটা হচ্ছে ময়দার যে লেই অথবা ময়দার যে কাই আছে, ওই কাইয়ের মধ্যে মিশাই ময়দার ওই কাইটা কিছুক্ষণ উষ্ণ একটা জায়গায় রেখে দিছি। এরপর কি হয়েছে, আমি যতটুকু মানে ফুলাতে চাইতেছিলাম, ওইটা অতটুকু ফুলার পরে আমরা ওই কাইটাকে ওভেনে গরম করছি। ফলে অতিরিক্ত তাপে ইস্টটা মারা গেছে এবং ওই কেকটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা কি জানতে পারছি, আমরা জানতে পারছি হচ্ছে বেকারি শিল্পে কেক ফোলানোর কাজে অথবা মানে হ্যাঁ বান, পাউরুটি, এগুলো ফোলানোর কাজে কি ইউজ করা হয়, বেকিং পাউডার ইউজ করা হয়, অথবা ইস্ট নামে যে ছত্রাকটা আছে এই ছত্রাকটা ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা এরপরে জানবো হচ্ছে ভিনেগার বা সিরকা সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আমরা এরপরে ভিনেগার বা সিরকা সম্পর্কে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ভিডিওতে জানলাম হচ্ছে সল্ট হারভেস্টিং বা লবণ চাষ সম্পর্কে এবং বেকিং পাউডার সম্পর্কে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে তো আলোচনা করবো হচ্ছে ভিনেগার বা সিরকা সম্পর্কে, যেটা আমরা আমাদের আচার তৈরিতে কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো আমাদের সল্ট হারভেস্টিং এবং বেকিং পাউডার এবং ভিনেগার এই তিনটা হচ্ছে আমাদের গৃহস্থলীর রসায়ন এই পার্টটার অন্তর্ভুক্ত। তাহলে আমরা পরের ভিডিওতে ভিনেগার সম্পর্কে আলোচনা করে গৃহস্থলীর রসায়ন যে পার্টটা তোমাদের দ্বাদশ অধ্যায়ে আছে, এই অংশটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিওটা যারা দেখছো এবং সুন্দর করে নোট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুশীলনী পাঠশালা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবা। ঠিক আছে, এবং তোমরা একটা কথা মনে রাখবা যে ধরো তুমি যদি কারো উপকার করো এই জমিনের উপরে, মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমার উপর কি করবে, উপকার মানে দয়া করবে, প্লাস তোমার উপকারও করবে। কারণ তুমি হচ্ছে তার মানে বান্দাদের কি করতেছো, উপকার করতেছো। তো এখন তুমি কি করতে পারো, আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ফলে তোমার একটা বন্ধু যার হয়তো দ্বাদশ অধ্যায় সমস্যা আছে, সে তার সমস্যাটা মিটিয়ে ফেলতে পারবে। তাহলে এখন তোমার দ্বারা এই উপকারটা হয়েছে না, তো আল্লাহ কি করবে, তোমার উপকার অন্য কোনো দিক দিয়ে করে দিবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা সবাইকে শেয়ার করার অনুরোধ করতেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমরা ক্লাসটা শেয়ার করবা। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।